চট্টগ্রামে রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ 6 মাসের শিশু, উদ্ধার অভিযান চলছে। সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার অস্থির করার অপচেষ্টা। বাংলাদেশ পাকিস্তান স্বাধীন কূটনীতি শুরু, সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত, বলছে করাচি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। চট্টগ্রাম মহানগরীর কাপাসগোলা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ 6 মাস বয়সী এক শিশু। মায়ের কোল থেকে শিশুটি ছিটকে নালায় পড়ে যায়। শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা। চট্টগ্রাম থেকে কমল দাসের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাত 8:30টার দিকে নগরীর কাপাসগোলা এলাকার নবাব হোটেলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযানে নামে। তাদের সঙ্গে যোগ দেয় ডুবুরি দলও। স্থানীয়রা জানায়, রাত 8:30টার দিকে 6 মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে কাপাসগোলা সড়ক হয়ে বাসায় ফিরছিলেন এক নারী। এই সড়কের নবাব হোটেলের সামনে গিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে রিকশাটি উল্টে যায়। এতে রিকশা চালক 6 মাস বয়সের শিশু সহ ওই নারী নালায় পড়ে যান। স্থানীয় লোকজন শিশুটির মা ও রিকশা চালককে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যায় শিশুটি। নালাটি হিজলা খাল নামে পরিচিত। খবর পেয়ে ডুবুরি সহ ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস জানায়, নালাটিতে আগে থেকেই ময়লা আবর্জনা ছিল। বৃষ্টির কারণে পানিও জমেছে, সামান্য স্রোতও রয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি মহল। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের সাধারণ মানুষের বিক্ষোভকে পুঁজি করে এই অপচেষ্টা চালাচ্ছে তারা। ফ্যাক্ট চেক বলছে, সৌদি যুবরাজ সালমানের ছবিতে জুতা নিক্ষেপ ও বিক্ষোভের কারণে গ্রেপ্তার, শাস্তি, দেশে ফেরত পাঠানো, এমন যে বিষয়গুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তার সবই ভুয়া। সোহেল সামি রিপোর্ট। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। এই অঞ্চলে রয়েছে প্রায় 28 লাখ রেমিটেন্স যোদ্ধা। দেশের মোট রেমিটেন্সের 49% আসে তাদের হাত ধরে। উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক রয়েছে সৌদি আরবেও। তবে এই শ্রমবাজারকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। এটি একটি মিছিলের ছবি। বলা হচ্ছে, এই মিছিল থেকে সৌদি যুবরাজ সালমানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। সারাহ মেহজাবিন নামে আরেকটি ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করা হয়। দাবি করা হয়, ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশের শ্রমিকদের সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। ফিরে আসা প্রবাসীরা। সংবাদের সত্যতা যাচাইয়ের সাথে সম্পৃক্ত ফ্যাক্ট চেক বলছে, এগুলোর সবই ভুয়া। এই ঘটনাগুলো সৌদি আরবের সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই। সৌদি আরব সরকার এই ঘটনার সাথে যোগাযোগ বা যোগসাজশ থাকার কারণে কাউকে পাঠায়নি। এটা সৌদি আরবের একটা সাধারণ ঘটনা এবং এক্সে যে বা এই জিনিসগুলো নিয়ে যে অপপ্রচারগুলো ছড়ানো হচ্ছে সেটা পুরোপুরি হচ্ছে অপতথ্য। মানে মানুষ জেনে, অনেকে আছে জেনে বুঝেই ছড়াচ্ছে, আর বেশিরভাগ মানুষ সেটা বুঝে না বুঝে শেয়ার করে ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের অপপ্রচারকে অর্থনৈতিক ঝুঁকিতে ফেলার চেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যারা এই বিষয়টা এইভাবে অপপ্রচার করছেন, আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যেরকম নিজের ক্ষতি করছেন তেমনি দেশের ক্ষতি করছেন। এটা টোটাল সমাজ এবং পরিবারের জন্য খুবই ক্ষতিকর হবে। প্লিজ প্লিজ আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই কাজগুলো, এমন কাজগুলো দেশের স্বার্থে এবং পরিবারের স্বার্থে এই কাজগুলোকে করবেন না। অপতথ্য প্রচার বন্ধে সরকারের এখনই পদক্ষেপ নেয়ার তাগিদও দিয়েছেন তারা। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হল বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায় বৈঠক। দীর্ঘদিন পর হওয়া এই বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এর মধ্য দিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে স্বাধীন পররাষ্ট্র নীতির দিকে, এমনটাও বলছেন তারা। বিস্তারিত নাহিদ সিয়াজি নিম্মি রিপোর্টে।
বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে যে আনুষ্ঠানিক বৈঠক হয়ে গেল সেটি নিয়মিত হওয়ার কথা থাকলেও এবার হলো প্রায় 15 বছর পর। গেল বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নতুন করে এগিয়ে নেয়ার চেষ্টা দৃশ্যমান হতে থাকে। তারই ধারাবাহিকতায় 16 এপ্রিল ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। আনুষ্ঠানিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে। এছাড়া আলাদা বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে। নতুন পথ চলার প্রথম আনুষ্ঠানিক এই আলাপে দুই দেশের অমীমাংসিত ঐতিহাসিক বিষয় যেমন আলোচিত হয়েছে, তেমনি এসেছে সম্পর্ক জোরদারের প্রসঙ্গ। বিশ্লেষকরা মনে করছেন, নিঃসন্দেহে এই বৈঠক দুই দেশের জন্যই ইতিবাচক হবে। যখনই পাকিস্তানের সাথে সম্পর্কের কথা আসে তখনই আমাদের ৭১-এর কথা স্বাভাবিকভাবেই সামনে চলে আসে এবং সেটার একটা না টানলে, কনক্লুশন না টানলে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেই কথাটি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের অন্যান্য যারা তার সাথে দেখা করেছে তাদের কথা থেকে সেই কথাটি বারবার সামনে চলে এসছে। পাকিস্তান, চায়না বা আর যা যা দেশ আছে তাদের সাথে সম্পর্ক করব, প্রোভাইডেড আমরা ভারতের সিকিউরিটি কোনো কনসার্ন তৈরি করব না। ভারতের একনায়কতান্ত্রিক বলয় থেকে বেরিয়ে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ ধাবিত হচ্ছে স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে, এমনটাও বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ কি ভারতের বলয় থেকে বেরিয়ে এসেছে? আমি বলবো অনেকটাই বেরিয়ে এসেছে। সেটা আমরা ট্রান্সশিপমেন্ট, তার প্রত্যুত্তরে আমাদের এই যে স্থলবন্দরে সুতা আমদানি বন্ধ, এবং আমরা যুক্তরাষ্ট্রের সাথে, জাতিসংঘের সাথে, আরাকানে সেখানে হিউম্যান করিডোর নানান বিষয় করছি যেগুলোতে ভারতের আমরা মতামত নিচ্ছি না। পাকিস্তানের 71-এ রোলের কারণে আমরা তাকে সমালোচনাও করব, কিন্তু সমালোচনা করার মানে এই না যে আমরা সব সম্পর্ক বন্ধ করে দেব। এটা আন্তর্জাতিক কূটনীতিতে হয় নাই। ভারত যে সকল কারণে বাংলাদেশের প্রতি ক্ষিপ্ত, কোন কারণটা যৌক্তিক? আমি কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পাচ্ছি না। প্রায় ১.৫ দশক পর প্রথম এই ফরেন অফিস কনসালটেশন বৈঠক দুদেশের অগ্রগামী সম্পর্কের পুঁজি। নাহিদ সিরাজ নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলেছে, ১৫ বছর পর আবারও অনুষ্ঠিত হলো পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের ৬ষ্ঠ দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে উভয় দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা সহ নানা বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেছে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশ দ্বিপক্ষীয় চুক্তিগুলো দ্রুত চূড়ান্তকরণ, নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ এবং বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌযান চলাচল শুরুর বিষয়টিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তবে ৭১-এ গণহত্যার বিষয়ে ক্ষমা চাওয়া ও যুদ্ধ পূর্ববর্তী পাওনা পরিশোধের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি পাকিস্তান। অন্তর্বর্তী সরকার প্রো বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে দাবি করে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় শুক্রবার আবুল কালাম আজাদ মজুমদার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে কথা বলেন। বিশ্বে পূর্বশত্রুদের মিত্রে পরিণত হওয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ফ্রান্স ও ইংল্যান্ড শতাব্দী ধরে অসংখ্য যুদ্ধ করেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাত মিলিয়েছে। একই যুদ্ধে যুক্তরাষ্ট্র জাপানে বোমাবর্ষণ করেছিল, কিন্তু পরে তারা মিত্রে পরিণত হয়। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব বলেন, অতীতে দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যাই ঘটুক না কেন, এখন থেকে এটি বাংলাদেশপন্থী নীতি হবে, যা আমাদের নিজস্ব স্বার্থে পরিচালিত হবে। ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের আহ্বানে বেজার হয়েছে দেশটির সরকার। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই আহ্বানকে অসৎ প্রয়াস বলে মন্তব্য করেছেন। ভারতে কিছুদিন আগে পাশ করা ওয়াকফ বিল নিয়ে পশ্চিমবঙ্গে ভারতীয় মুসলিমদের বিক্ষোভ দমনে আধা সামরিক বাহিনী মোতায়েন করে নির্যাতন চালায় ভারত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দাবি করেন, ওয়াকফ বিল নিয়ে সংঘাতের পেছনে বাংলাদেশের নাগরিকরা দায়ী। এই অবস্থায় ভারতে মুসলিমদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় ঢাকা।
তবে ঢাকার আহ্বান প্রত্যাখ্যান করে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নে ভারতের উদ্বেগের সঙ্গে সমান্তরাল অবস্থান প্রকাশে বাংলাদেশ ছলনাপূর্ণ অসৎ চেষ্টা চালাচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে আরাকানকে নিরাপদ স্থান হিসাবে গড়ে তুলতে হবে। সব পক্ষের সাথে যোগাযোগ রাখছে সরকার। প্রধান উপদেষ্টার প্রত্যাশা মতে আগামী ঈদের আগে যাতে রোহিঙ্গার প্রত্যাবাসন সম্ভব হয় সে লক্ষ্যে কাজ চলছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের টেকপাড়ায় রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে বলিষ্ঠ ভূমিকা রাখার কথাও বলেন ডক্টর খলিল। রাখাইনদের উৎসব প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সকল ধর্মের এবং সকল সংস্কৃতির একটি দেশ। বর্ষবরণে চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রাখাইন সম্প্রদায়ের প্রতি অভিনন্দন জানান তিনি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গাজীপুরে ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিকের আত্মহত্যা, তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সংস্কার আন্দোলন। আন্দোলনকারীরা জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যা পেয়েছে সেখানে দরকার আমূল সংস্কার এবং এই সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আরও ৫ বছর ক্ষমতায় দেখতে চান তারা এবং এর সাথে আরও ৫ দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন তারা। বক্তারা জানান, তাদের এই দাবি মেনে নেওয়া না হলে অনশনে যাবেন তারা। বর্তমান সরকার ৫ বছর ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন বক্তারা। রুশ বাহিনী হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণ নিহত হয়েছে। তার এক সহযোদ্ধা মুঠোফোনে পরিবারকে এ তথ্য জানিয়েছেন। নিহত মোহাম্মদ আকরাম হোসেনের বাড়ি উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। ৩ ভাই ও ২ বোনের মধ্যে আকরাম সবার বড়। সংসারে হাল ধরতেই রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। তার মৃত্যুর খবরে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আকরামের স্বজনরা বলছেন, আকরামের বোনের বিয়ে দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তার বাবা। পরে প্রায় ৮ মাস আগে তাকে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডার হিসেবে কাজ করতেন আকরাম। ২.৫ মাস আগে রাশিয়াতে দালালের খপ্পরে পড়ে দেশটির সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুক্ত হন তিনি। গাজীপুরে কারখানা কর্তৃপক্ষের মানসিক নির্যাতন ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছে মোহাম্মদ ইদ্রিস আলী নামে এক শ্রমিক। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষাক্ত কেমিক্যাল খায় ওই শ্রমিক। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদ ইদ্রিস আলী কারখানার কার্টুন সেকশনের শ্রমিক। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, লাশের সুরতহাল ও ময়নাতদন্ত হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মৃত্যুর আগে ওই শ্রমিক ফেসবুক স্ট্যাটাসে বলেছে, মন্ডল গ্রুপ মন্টিস লিমিটেডে ১ বছর ধরে চাকরি করলেও তাকে পার্মানেন্ট করছে না। মৃত্যুর জন্য সেকশনের প্ল্যানিং কর্মকর্তা ও ম্যানেজারকে দায়ী করেছে ইদ্রিস আলী। গতকালকে ডিউটিতে গেছিল, গ্যাসের ভিতরে কীটনাশক জাতীয় কিছু খাইছে বা বিষক্রিয়া জাতীয় বিষ জাতীয় কিছু খাইছে, আমি জানি না, একটা মর্নিং রিপোর্ট আসলে বলতে পারবে। খাওয়ার পরে অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে তাজউদ্দিন হাসপাতালে যাওয়ার পরে মারা গেছে। ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, হ্যাঁ এটা স্ট্যাটাস আছে। এখন এই স্ট্যাটাস সব মিলে এটা সুরতাল হয়েছে, ময়নাতদন্ত হয়েছে, পোস্টমর্টম হয়েছে। এইগুলির বিষয়ে তার আসার প্রেক্ষাপটে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, তদন্ত চলতেছে। গাজীপুরে টঙ্গীতে একটি ফ্ল্যাট থেকে 2 শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে টঙ্গীর পূর্ব আরিচপুর এই ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার জানায়, আব্দুল বাতিল মিয়া পরিবার নিয়ে টঙ্গীর পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকায় ভাড়া বাসায় থাকেন। 3 স্বজনের সন্তানের মধ্যে বড় সন্তান নানা বাড়িতে। দুপুরে মা সালেহা বেগম ঘুমিয়ে পড়েন। বিকেলে ঘুম থেকে উঠে দেখেন ঘরের মেঝেতে 2 শিশুর রক্তাক্ত মরদেহ। ঘটনার সময় শিশুদের বাবাও বাইরে ছিল। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের হত্যা করেছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। বাতেন ভাই যখন বাইরে চলে যায়, পরবর্তীতে অনেকক্ষণ পরে 20-25 মিনিট পরে ওনার ওয়াইফও আসিফের বাইরে চলে যায়।
বাইরে থেকে আবার 15 মিনিট পরে আবার উনি আর ভিতরে ঢুকে নর্মালভাবে গেছে। ঢুকার পরে যে আমরা জানতে পারলাম ওনার রুমে মার্ডার হয়ে গেছে। 4:30টার দিকে ফোন পাই যে আমার বাসার দোতলায় মার্ডার হয়েছে, 2টা মার্ডার, 2টা বাচ্চা। স্বামী স্ত্রী থাকতো, জানুয়ারি মাসে আমাদের বাসায় উঠছে। কে করেছে, কিভাবে হয়েছে, সেটি আমরা এখনো সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টায় আছি। আমরা কিছু লোকজনকে, তার মা বাবা সহ অন্যান্য লোকজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে, জিজ্ঞাসাবাদ করছি। এখনো আমরা রহস্য উদ্ঘাটন করতে পারিনি। 6 দফা দাবি আদায় ও কুমিল্লার শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুমার নামাজ শেষে রাজধানী সহ দেশব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তারা। সহকর্মী আরিফিন শাওনের সহায়তায় ও প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 6 দফা দাবি আদায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের হল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি কাফন মিছিল বের হয়। মিছিলটি তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের রোড ও 7 রাস্তা হয়ে কলেজের দক্ষিণ গেটে অবস্থান নেয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলে শিক্ষার্থীরা। সরকারের সাথে যদি বৈঠকের সুযোগ হয়, সেই বৈঠক যদি যুক্তিযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে বৈঠক করা যায় কিনা, কিন্তু আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ থাকবে না। মেনে নেওয়া না হয় তাহলে আমাদের এই যে কর্মসূচি চলতেছে এটা দফায় দফায় চলতে থাকবে। এদিকে একই দাবিতে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় পরে বিক্ষোভ করেছে। বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়াম রুমের সামনে জড়ো হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। যদি আমাদের সঠিক দাবিগুলো যথাসময়ে মেনে না নেয়, এই ছাত্ররা কাফন যেমন পড়েছে কাফনের মধ্যে ঢুকতে আর বেশি সময় নেবে না। দাবি আদায়ের লক্ষ্যে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেছে লক্ষ্মীপুর পলিটেকনিকের শিক্ষার্থীরা। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামে রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ 6 মাসের শিশু, উদ্ধার অভিযান চলছে। সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার অস্থির করার অপচেষ্টা। বাংলাদেশ পাকিস্তান স্বাধীন কূটনীতি শুরু, সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত, বলছে করাচি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।